কল্পনা করুন এমন এক সাম্রাজ্যের কথা যা একটি বা দুটি নয়, বরং এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা এই তিনটি মহাদেশ জুড়ে দাপটের সাথে রাজত্ব করেছিল টানা ৬০০ বছর। তাদের তলোয়ারের ঝনঝনানিতে কেঁপে উঠত ইউরোপের বড় বড় রাজারা। তাদের তৈরি করা বিশাল কামান গুড়িয়ে দিয়েছিল এমন এক শহরের দেয়াল যাকে হাজার বছর ধরে অজেয় মনে করা হতো। যে সাম্রাজ্যের শুরু হয়েছিল মাত্র কয়েকশো তাঁবুতে থাকা এক যাযাবর উপজাতি থেকে, আর শেষ পর্যন্ত তারা হয়ে উঠেছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম পরাক্রমশালী সুপার পাওয়ার। হ্যাঁ, আমি কথা বলছি অটোমান সাম্রাজ্য বা উসমানীয় খিলাফতের কথা। কিন্তু কিভাবে এক সাধারণ যাযাবর জাতি এত বড় সাম্রাজ্য গড়ল? তাদের স্বর্ণযুগে কি এমন ঘটেছিল যা আজও ইতিহাসবিদদের অবাক করে? আর কেনই বা এত বিশাল এক সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল? আজকের এই ভিডিওতে আমরা অটোমান সাম্রাজ্যের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কিছু অজানা এবং রোমাঞ্চকর ইতিহাস জানব যা আপনাকে স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না। তো চলুন সময় নামক টাইম মেশিনে চড়ে আমরা ফিরে যাই ১৩০০ শতকের আনাতোলিয়ায়। সালটা ১২০০ শতকের শেষের দিকে। চেঙ্গিস খানের মঙ্গল বাহিনীর ভয়ে মধ্য এশিয়া থেকে পালিয়ে আনাতোলিয়ায় আশ্রয় নেয় তুর্কিদের একটি ছোট উপজাতি যার নাম ছিল কাই গোত্র। এই গোত্রেরই এক নেতার নাম ছিল এরতুগ্রুল। তার মৃত্যুর পর ১২৯৯ সালে তার ছেলে উসমান একটি ছোট স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। তার নাম অনুসারেই এই সাম্রাজ্যের নাম হয় উসমানীয় বা অটোমান সাম্রাজ্য। আচ্ছা, ইতিহাস বলে উসমান একবার এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন যেখান থেকে এই সাম্রাজ্যের অনুপ্রেরণা আসে। আপনারা কি কেউ জানেন সেই স্বপ্নটা কি ছিল? উসমান স্বপ্ন দেখেছিলেন তার বুক থেকে একটি বিশাল গাছ জন্ম নিচ্ছে, আর সেই গাছের ডালপালা ছড়িয়ে পড়ছে পুরো পৃথিবীতে। এই গাছ ৩টি মহাদেশ এবং বিশাল সব সাগরকে ঢেকে ফেলেছে। তার এই স্বপ্নই ছিল অটোমানদের বিশ্বজয়ের প্রথম বীজ। উসমান এবং তার ছেলে ওরহানের নেতৃত্বে অটোমানরা ধীরে ধীরে বাইজেন্টাইন সাম্রাজ্যের জমি দখল করতে থাকে। তারা শুধু তলোয়ার দিয়েই জয় করেনি, তারা চালু করেছিল এক দুর্ধর্ষ মিলিটারি সিস্টেম যার নাম জানিসারি। জানিসারিরা ছিল অটোমান সুলতানদের এলিট ফোর্স। ইউরোপের খ্রিস্টিয়ান পরিবারগুলোর ছোট ছোট ছেলেদের এনে ইসলাম ধর্মে দীক্ষিত করে তাদের কঠোর সামরিক প্রশিক্ষণ দেওয়া হতো। এরা ছিল সুলতানের সবচেয়ে বিশ্বস্ত এবং ভয়ঙ্কর পদাতিক বাহিনী। অটোমানদের উত্থানের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে ১৪৫৩ সালে। সালটা ১৪৫৩। সুলতান দ্বিতীয় মেহমেদ, যিনি ইতিহাসে মেহমেদ দ্য কনকারার বা সুলতান মোহাম্মদ ফাতিহ নামে পরিচিত, মাত্র ২১ বছর বয়সে তিনি এমন এক অসাধ্য সাধন করেন যা আগের কোনো মুসলিম শাসক করতে পারেনি। তিনি আক্রমণ করেন তৎকালীন বিশ্বের সবচেয়ে সুরক্ষিত শহর কনস্ট্যান্টিনোপল বা বর্তমান ইস্তাম্বুল। বাইজেন্টাইনদের বিশাল চেইন দিয়ে গোল্ডেন হর্ন সাগর আটকে দেওয়া হয়েছিল যাতে অটোমান জাহাজ ঢুকতে না পারে। কিন্তু সুলতান মেহমেদ যা করলেন তা ইতিহাসের পাতায় কিংবদন্তি হয়ে আছে। রাতের অন্ধকারে তিনি তার জাহাজগুলোকে ডাঙার উপর দিয়ে কাঠের গুঁড়িতে তেল মাখিয়ে টেনে পাহাড় পার করে সাগরে নামান। সকালে এই দৃশ্য দেখে বাইজেন্টাইনদের রক্ত হিম হয়ে যায়। অবশেষে ২৯শে মে ১৪৫৩ সালে কনস্ট্যান্টিনোপলের পতন হয়, আর এর মধ্য দিয়েই অটোমানরা একটি আঞ্চলিক শক্তি থেকে বিশ্বশক্তি বা গ্লোবাল সুপার পাওয়ারে পরিণত হয়। কনস্ট্যান্টিনোপল জয়ের পর অটোমানদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৫০০ এবং ১৬০০ শতকে তারা পৌঁছে যায় ক্ষমতার চূড়ান্ত শিখরে। এই সময়টাকে বলা হয় অটোমানদের স্বর্ণযুগ। সুলতান প্রথম সেলিমের সময় অটোমানরা মধ্যপ্রাচ্য, মিশর এবং পবিত্র শহর মক্কা ও মদিনা দখল করে নেয়। এর ফলে অটোমান সুলতানরা হয়ে ওঠেন পুরো মুসলিম বিশ্বের খালিফা। অটোমানদের সবচেয়ে বিখ্যাত সুলতান কে ছিলেন জানেন, যাকে ইউরোপিয়ানরা ডাকত দ্য ম্যাগনিফিসেন্ট বা মহৎ বলে? হ্যাঁ, তিনি হলেন সুলতান সুলেইমান। ১৫২০ থেকে ১৫৬৬ সাল পর্যন্ত তার শাসনকাল ছিল অটোমানদের সেরা সময়। তিনি শুধু একজন বীর যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন দুর্দান্ত আইন প্রণেতা। তুর্কিতে তাকে বলা হয় কানুনি সুলেইমান বা আইন প্রণেতা। তার সময়ে অটোমান সাম্রাজ্য হাঙ্গেরি থেকে শুরু করে আলজেরিয়া এবং ইয়েমেন থেকে ক্রিমিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। সুলেইমান ভিয়েনা পর্যন্ত তার সৈন্যবাহিনী নিয়ে গিয়েছিলেন। ইউরোপের রাজারা তার ভয়ে তটস্থ থাকত। এই স্বর্ণযুগে অটোমানরা শুধু যুদ্ধই করেনি, তারা শিল্প, সাহিত্য এবং স্থাপত্যে অভাবনীয় উন্নতি করেছিল। বিখ্যাত স্থপতি মিমার সিনান এই সময়েই নির্মাণ করেন সুলেমানিয়া মসজিদ সহ শত শত বিস্ময়কর স্থাপনা যা আজও ইস্তাম্বুলের আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এ সময় অটোমান সাম্রাজ্যের সম্পদের কোনো অভাব ছিল না।
এশিয়া থেকে ইউরোপে যাওয়ার প্রধান ট্রেড রুট বা সিল্ক রুট ছিল তাদের দখলে, ফলে ইউরোপিয়ানদের যে কোনো ব্যবসা করতে হলে অটোমানদের ট্যাক্স দিতে হতো। কিন্তু কথায় আছে না, যে পাহাড়ের চূড়া যত উঁচু তার ঢাল ততই খাড়া। 1566 সালে সুলতান সুলেইমানের মৃত্যুর পর থেকেই অটোমান সাম্রাজ্যে এক অদৃশ্য ঘুণ পোকা জড়তে শুরু করে। পতন একদিনে হয়নি, এই পতন ছিল ধীর এবং যন্ত্রণাদায়ক, যা কয়েকশো বছর ধরে চলেছিল। কিন্তু কেন পতন হলো এত বিশাল এক সাম্রাজ্যের? প্রথম কারণ ছিল অযোগ্য সুলতান এবং হারেমের রাজনীতি। আগের সুলতানরা রণক্ষেত্রে যুদ্ধ করে বড় হতেন, কিন্তু সুলেমানের পর থেকে সুলতানদের জীবন কাটতে শুরু করে প্রাসাদের 4 দেওয়ালের ভেতর আরাম আয়েশে। হারেমে রাজপরিবারের নারীদের থাকার জায়গায় শুরু হয় ক্ষমতার নোংরা লড়াই। মায়েদের প্ররোচনায় শিশু সুলতানরা সিংহাসনে বসত, আর পেছন থেকে কলকাঠি নাড়ত প্রাসাদের ভেতরের ক্ষমতালোভীরা। দ্বিতীয় কারণ জানিসারিদের বিদ্রোহ। যে জানিসারি বাহিনী অটোমানদের সুপার পাওয়ার বানিয়েছিল, তারাই হয়ে ওঠে সাম্রাজ্যের গলার কাঁটা। তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। তারা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে তাদের পছন্দ না হলে তারা সুলতানকে সিংহাসন থেকে টেনে নামিয়ে হত্যা পর্যন্ত করত। তৃতীয় এবং সবচেয়ে মারাত্মক কারণ ইউরোপের নবজাগরণ এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে অটোমানদের পিছিয়ে পড়া। বন্ধুরা, একটু চিন্তা করে বলুন তো, যখন কোনো জাতি নিজেদের সেরা মনে করে নতুন কিছু শেখা বন্ধ করে দেয়, তখন তাদের কি পরিণতি হয়? আপনাদের মতামত কমেন্টে জানান। ইউরোপে যখন রেনেসা এবং শিল্প বিপ্লব হচ্ছে, তারা যখন নতুন নতুন অস্ত্র, প্রিন্টিং প্রেস এবং প্রযুক্তির আবিষ্কার করছে, অটোমানরা তখন নিজেদের অহংকারে অন্ধ হয়েছিল। তারা মনে করত ইউরোপিয়ানদের কাছ থেকে তাদের কিছু শেখার নেই। পাশাপাশি ইউরোপিয়ান নাবিকরা যেমন ভাস্কো দা গামা আফ্রিকা ঘুরে ভারতে আসার নতুন সমুদ্রপথ আবিষ্কার করে ফেলে, ফলে ইউরোপের সাথে এশিয়ার ব্যবসার জন্য আর অটোমানদের ওপর নির্ভর করতে হতো না। অটোমানদের অর্থনীতির মেরুদণ্ড এতেই ভেঙে যায়। 1683 সালে অটোমানরা দ্বিতীয়বারের মতো ইউরোপের ভিয়েনা আক্রমণ করে, কিন্তু এবার আর তারা পারল না। ব্যাটেল অফ ভিয়েনাতে ইউরোপীয় মিত্রবাহিনীর কাছে অটোমানদের শোচনীয় পরাজয় হয়। এটাই ছিল সেই টার্নিং পয়েন্ট যেখান থেকে অটোমানরা আর আক্রমণকারী নয়, বরং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধে পরিণত হয়। 19 শতকে এসে অটোমান সাম্রাজ্যের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ইউরোপিয়ানরা তাদের নাম দেয় দ্য সিক ম্যান অফ ইউরোপ, বা ইউরোপের রুগ্ন মানুষ। চারদিকে তখন জাতীয়তাবাদের হাওয়া। অটোমান সাম্রাজ্যের ভেতরে থাকা গ্রিস, বুলগেরিয়া, সার্বিয়া এক এক করে বিদ্রোহ করতে শুরু করে এবং স্বাধীনতা ঘোষণা করে। সাম্রাজ্যের মানচিত্র ছোট হতে থাকে। অর্থনীতি বাঁচাতে ইউরোপের ব্যাংকগুলো থেকে অটোমানরা এত বিশাল পরিমাণ ঋণ নেয় যে তারা দেউলিয়া হয়ে যায়। অবশেষে আসে সেই মহেন্দ্র ক্ষণ, যা অটোমান সাম্রাজ্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। 1914 সাল শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। অটোমানরা একটা মরণপন্ন জুয়া খেলে। হারানো গৌরব ফিরে পাওয়ার আশায় তারা জার্মানির পক্ষে বিশ্বযুদ্ধে যোগ দেয়। যদিও গ্যালিপোলির যুদ্ধে মোস্তাফা কামাল পাশার নেতৃত্বে অটোমানরা ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের চরমভাবে হারিয়ে দেয়, কিন্তু পুরো বিশ্বযুদ্ধে তাদের হার নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে ব্রিটিশদের প্ররোচনায় আরবরা অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করে, যা আরব রিভল্ট নামে পরিচিত। যেই সাম্রাজ্য শতাব্দী ধরে মুসলিম বিশ্বকে এক করে রেখেছিল, সেই সাম্রাজ্য মুসলিমদের হাতেই ভেতর থেকে ভেঙে পড়ে। 1918 সালে বিশ্বযুদ্ধ শেষ হলে বিজয়ী মিত্রবাহিনী ব্রিটেন, ফ্রান্স এবং ইটালি অটোমান সাম্রাজ্যকে টুকরো টুকরো করে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। 1922 সালের 1 নভেম্বর 600 বছর পুরনো সুলতানি প্রথার বিলুপ্তি করা হয়। সর্বশেষ সুলতান ষষ্ঠ মেহমেদ একটি ব্রিটিশ যুদ্ধজাহাজে করে ইস্তাম্বুল ছেড়ে নির্বাসনে চলে যান। আর 1924 সালে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় খিলাফত। জন্ম নেয় মথনিক ধর্মনিরপেক্ষ তুরস্ক প্রজাতন্ত্র, যার স্থপতি ছিলেন মুস্তাফা কামাল আতাতুর্ক। একটি বিশাল বটগাছ যা উসমান তার স্বপ্নে দেখেছিলেন, তা অবশেষে শিকড় সহ উপড়ে ফেলা হয়। অটোমান সাম্রাজ্য আজ আর পৃথিবীর মানচিত্রে নেই, কিন্তু তারা কি সত্যিই হারিয়ে গেছে? আজ আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ কফি খাই, এই কফি কালচার কিন্তু পুরো ইউরোপে ছড়িয়েছিল অটোমানরাই। তাদের বানানো চমৎকার সব মসজিদ, প্রাসাদ এবং হামাম বা গোসলখানা আজও বিশ্বের কোটি কোটি পর্যটককে মুগ্ধ করে। শত শত বছর ধরে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমরা অটোমানদের মিল্লাত সিস্টেমের অধীনে যেভাবে পাশাপাশি শান্তিতে বসবাস করেছিল, তা আজকের মধনিক বিশ্বের জন্য এক বড় শিক্ষণীয় বিষয়। অটোমানদের ইতিহাস আমাদের একটি রূঢ় সত্য মনে করিয়ে দেয়: পৃথিবীতে কোনো শক্তি চিরস্থায়ী নয়। উত্থান যেমন আছে, পতনও ঠিক তেমনই অবধারিত। যখন কোনো জাতি অহংকারী হয়, দুর্নীতিকে প্রশ্রয় দেয় এবং সময়ের সাথে নিজেকে বদলাতে ব্যর্থ হয়, তখন তাদের পতন কেউ ঠেকাতে পারে না।
অটোমান সাম্রাজ্যের এই 600 বছরের দীর্ঘ ইতিহাসের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ বা অবাক করেছে? সুলতান মেহমেদের জাহাজ ডাঙ্গা দিয়ে টেনে নেওয়া, সুলেমানের আইন, নাকি তাদের করুণ পতন? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি বানাতে আমাদের অনেক রিসার্চ এবং পরিশ্রম করতে হয়, তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার